আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সবশেষ আপডেট বিশ্ব সংবাদ। শুরুতেই থাকবে গাজা যুদ্ধে ৯,০০০-এর বেশি ইসরায়েলি সেনা আহত। এদিকে হামাসের ৭ই অক্টোবরের বীরত্বপূর্ণ অভিযান ও ইসরায়েলের অর্থনৈতিক সংকট এ নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন। জানিয়ে দেব হিজবুল্লাহর শক্তি নিয়ে আতঙ্কে ইসরায়েল। আরো জানাবো নেতানিয়াহুর টাকা নেওয়ার গোপন নথি ফাঁস। সবশেষ জানাবো ইউক্রেন যুদ্ধে নতুন মোড়, F-16 যুদ্ধবিমান স্থানান্তর শুরু। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। গাজা যুদ্ধে ৯,০০০-এর বেশি ইসরায়েলি সেনা আহত। গাজা যুদ্ধে অন্তত ৯,২৫০ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার জানানো হয়, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। খবর আল জাজিরার। গত ৭ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৮৮,০০০-এর বেশি। মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজায় খাবার, পানি, ঔষধ ও অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। গত শনিবার ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গাজা যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, কারণ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হামাস। তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাসের ৭ই অক্টোবরের বীরত্বপূর্ণ অভিযান ও ইসরায়েলের অর্থনৈতিক সংকট। গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে কেবল রাজনৈতিক নিরাপত্তা, সামরিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বরং অর্থনৈতিক দিক দিয়েও অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে। গাজা উপত্যকার আগ্রাসন চালানোর আগে ইহুদিবাদী ইসরায়েলে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছিল। যুদ্ধ শুরুর ৯ মাসেরও বেশি সময় পর এখন সংকটের ব্যাপ্তি আরও বহুগুণ বেড়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল অর্থনৈতিকভাবে কতটা ক্ষতির শিকার হয়েছে তা এখন পর্যালোচনা করে দেখতেই পার্স টুডের এই আয়োজন। যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের কারণে ইসরায়েলের ক্রেডিট রেটিং হ্রাস। গাজায় আগ্রাসন শুরু করার পর ইহুদিবাদী ইসরায়েল অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, যার সর্বশেষটি ছিল ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো। মুডিজ ক্রেডিট ইনস্টিটিউশনের পক্ষ থেকে ইসরায়েলের ক্রেডিট রেটিং হ্রাস করা। মুডির একটি মার্কিন আর্থিক ও ব্যবসায়িক পরিষেবা সংস্থা বা বন্ড বাজার বিশ্লেষণ, সিকিউরিটি এক্সচেঞ্জ, সংকট ব্যবস্থাপনা এবং বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করে। ইহুদিবাদী ইসরায়েল মুডিজের রেটিং স্কিমে যোগদানের পর প্রথমবারের মতো তেল আবিবের ক্রেডিট রেটিং A2-তে নামিয়ে দিয়েছে এবং সংস্থাটি এক বিবৃতিতে ঘোষণা করেছে যে ইসরায়েল উচ্চ স্তরের ভূরাজনৈতিক ঝুঁকি, বিশেষ করে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। গাজা যুদ্ধের কারণে ইহুদিবাদী ইসরায়েলি মন্ত্রিসভার ঋণের বৃদ্ধি। যুদ্ধের কারণে ইহুদিবাদী মন্ত্রিসভার ঋণও বৃদ্ধি পেয়েছে এবং ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাত্রিকের শেষে প্রায় ১.০৮ ট্রিলিয়ন শেকেল ডলারের হিসাবে, যার পরিমাণ দাঁড়ায় ২৯৪.২ বিলিয়ন ডলার। এবং মনে হচ্ছে তখন থেকে যুদ্ধের প্রয়োজনে ঋণ গ্রহণ ও তহবিল সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। লোহিত সাগরে নিরাপত্তাহীনতার কারণে ইহুদিবাদী ইসরায়েলের পরিবহন খরচ বৃদ্ধি। গাজায় ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ অপরাধযজ্ঞ শুরু করার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করে যে তারা ইসরায়েলগামী জাহাজ চলাচলে বাধা দেবে এবং সেগুলোকে টার্গেট করেও হামলা চালাবে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে এসব আক্রমণ আরও তীব্র আকার ধারণ করেছে এবং সামুদ্রিক বাণিজ্যের ওপরে ইহুদিবাদী ইসরায়েলের মোট বাণিজ্যের শতকরা ৯০% বেশি নির্ভরতার কারণে ইয়েমেনের এই পদক্ষেপ ইসরায়েলের ওপরে একটি ভারী অর্থনৈতিক ব্যয় চাপিয়েছে। হিজবুল্লাহর শক্তি নিয়ে আতঙ্কে ইসরায়েল। ভয়ানক সব ক্রুজ ব্যালিস্টিক মিসাইল, উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল, হাজার হাজার মনুষ্যবিহীন আকাশযান সহ বহু বিধ্বংসী অস্ত্র নিয়ে বসে আছে হিজবুল্লাহ। তাদের আছে উন্নত এবং সুরক্ষিত সাইবার সিস্টেম। এগুলো হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর ক্ষয়ক্ষতি সহ ব্যাপক প্রাণহানি হবে স্বীকার করে নিয়েছে স্বয়ং ইসরায়েল। হিজবুল্লাহর সক্ষমতা নিয়ে হুঁশিয়ারি
উচ্চারণ করেছে ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে পরিচিত ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। তারা একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির নেতৃত্বের জন্য কঠোর সতর্ক বার্তা দিয়েছে। আর চাঞ্চল্যকর এই খবরটি সামনে এনেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন টেলিভিশন। সেখানে বলা হচ্ছে হিজবুলার অস্ত্র ভাণ্ডারের ভয়ে থরথরিয়ে কাঁপছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এবার হিজবুল্লাহ আতঙ্কের কথা সরাসরি স্বীকার করেছে দেশটি। ফিলিস্তিনের সমর্থক হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ইসরায়েল, এমন উদ্বেগেই প্রকাশ পেয়েছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদনে। সেখানে উল্লেখ করা হয়েছে হিজবুল্লাহর বিশাল এবং বৈচিত্র্যময় অস্ত্র ভাণ্ডার ইসরায়েলের ভয়ানক ক্ষতি করতে প্রস্তুত। সেই সঙ্গে উত্তর ফ্রন্টে চলমান সংঘর্ষের ফলাফল কতটা ভয়ানক হতে পারে সেই বিষয়ে জরিপ করেছে দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা। ইসরায়েলি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, লেবাননে অলিখিত যুদ্ধ ঘোষণা হয়েছে, সে কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ হলে সেটি দেশের জন্য ধ্বংসাত্মক ফলাফল তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে। নেতানিয়াহুর টাকা নেয়ার গোপন নথি ফাঁস। বারবার বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে হেন কাজ নেই তিনি করেননি, তবে এবার তার থলের বিড়াল বেরিয়ে আসার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠানের ফাঁস করা গোপন তথ্য বলছে মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছ থেকে টাকা নিয়েছেন নেতানিয়াহু। গত 12 বছরে অন্তত দুবার ওই দেশ থেকে নেতানিয়াহুর কাছে টাকা পৌঁছেছে। গাজা যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্যর দেখা পায়নি ইসরায়েল। এরই মধ্যে চাঞ্চল্যকর কিছু নথি প্রকাশ করেছে মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট মেমোরি। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সংস্থার প্রতিষ্ঠাতা ইসরায়েলের সাবেক একজন গোয়েন্দা। মেমোরি বলেছে অন্তত দুবার কাতারের কাছ থেকে নেতানিয়াহুর টাকা নেওয়ার তথ্য পেয়েছে তারা। রেভেন প্রজেক্টের আওতায় এসব নথি ফাঁস করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট। বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে কাতার কিভাবে আর্থিকভাবে সম্পৃক্ত সেটি খুঁজে বের করতেই এই রেভেন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কাতারের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের হয়ে কাজ করা এনএসএর সাবেক একজন এজেন্টের ফাঁস করা নথির সূত্র ধরেই এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ফাঁস হওয়া নথিতে 2012 সালের টেপ সিক্রেট চিঠিও রয়েছে। কাতারের তৎকালীন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি দেশটির সেই সময়ের অর্থমন্ত্রী ইউসুফ হুসাইন কামালকে এই চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি নেতানিয়াহুকে $5 কোটি দিতে কামালকে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির সিদ্ধান্তের কথা জানান। একই বছর কামাল আরেকটি চিঠিতে জানান ওই টাকা নেতানিয়াহুকে নগদ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন অর্গানাইজেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর ব্যাংকে টাকা ট্রান্সফারের চেষ্টা চালিয়েছিল কাতার, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জর্ডানের সিরিজ নথি অনুযায়ী আম্মানে এইচএসবিসি ব্যাংকে ওই তহবিল ট্রান্সফার না করার নির্দেশ দিয়েছিল জর্ডানের কর্তৃপক্ষ। তাদের যুক্তি ছিল সন্দেহভাজন সংগঠনকে দেওয়ার উদ্দেশ্যেই ওই টাকা ট্রান্সফার করা হচ্ছিল। পরে জর্ডানের ওই নথি প্রকাশের ঘোষণা দিয়েছে মেমোরি। প্রকাশিত নথির তথ্য অনুযায়ী নেতানিয়াহু ও আভিগডর লিবারম্যানের নির্বাচনী প্রচারণার জন্য কোটি কোটি টাকা দিয়েছে কাতার। মেমোরি প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ইয়াগাল কারমান বলেছেন, ইসরায়েল ও পশ্চিমাদের শত্রু কাতারের ওপরে গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছি আমরা। মেমোরির ফাঁস হওয়া নথি অনুযায়ী কাতারকে অর্থ দিয়েছে ইসরায়েলেও। তবে এত সব নথি প্রকাশের পরেও মেমোরি বলছে নেতানিয়াহু যে টাকা নিয়েছেন এটা প্রমাণিত নয়। ইউক্রেন যুদ্ধে নতুন মোড়, F-16 যুদ্ধবিমান স্থানান্তর শুরু। অবশেষে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান হাতে পাচ্ছে ইউক্রেন। এরই মধ্যে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের প্রথম ব্যাচের স্থানান্তর শুরু হয়েছে। সব ঠিক থাকলে চলতি গ্রীষ্মেই ইউক্রেনের আকাশে উড়বে F-16। বুধবার ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। ইউক্রেনের প্রতি ন্যাটো জোটের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা যখন কথা বলছি তখন ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে
F-16 যুদ্ধ বিমানের স্থানান্তর চলছে। তিনি আরো বলেন, ইউক্রেন যাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যতভাবে নিজেকে যাতে রক্ষা করতে পারে সেজন্য যুদ্ধ বিমানগুলো দেওয়া হচ্ছে। চলতি গ্রীষ্মেই এগুলো ইউক্রেনের আকাশে উড়বে। ব্লিংকেনের ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিজস্ব ব্যক্তিগত এক্স পোস্টে লিখেছেন, সমস্ত ইউক্রেনীয়দের লক্ষ্য অর্জনে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের কাছে কৃতজ্ঞ। তিনি আরো বলেন, আমি বেলজিয়াম এবং নরওয়ের প্রতি তাদের F-16 জেট আমাদের দেওয়ার প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ। এটি একটি স্পষ্ট সংকেত যে ইউক্রেনীয় জনগণ, শহর এবং সম্প্রদায়ের বিরুদ্ধে রাশিয়া সন্ত্রাস করার ক্ষমতা হ্রাস পেতে থাকবে।